প্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রকৃতিতে এখনও শীত। এই শীতের প্রকোপে অনেক মানুষ কষ্ট পায়। যারা বিত্তহীন প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা কিন্তু শীতের প্রকোপে অনেক কষ্ট পায় এবং তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব কিন্তু স্বাবলম্বী মানুষের, বিত্তবান মানুষের, রাষ্ট্রের এবং সরকারের। সুতরাং আমরা শিল্পী, সাহিত্যিক, যারা বুদ্ধিজীবী যারা আছে, তারাও কিন্তু দাঁড়াবো এই অসহায় মানুষদের পাশে। শুধু দর্শক, আমরা আমার দেশকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভাষাকে ভালোবাসি। এই মাতৃভাষার মাস সামনেই। আমরা ফেব্রুয়ারি মাস এলেই সেই আমার ভাইয়ের রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি কিন্তু আমাদের হৃদয়ে সবসময় বেজে ওঠে। বাংলা ভাষার গানের চেয়ে মধুর গান আর কি আছে? শুধু দর্শক, চলুন আমরা একটি গান শুনি। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব নারী ঘরে বাইরে পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের অপরাজেয় বাংলাদেশের পারায়ণ প্রকল্পের টিম লিডার ফারজানা বারী। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো? আছি, ভালো আছি। ফারজানা, আপনারা তো সবসময় নানা রকম অধিকারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমি জানি যে আপনি শিশু এবং নারীর অধিকার নিয়ে আপনার কাজ আছে। তো এবার শিশু এবং নারীর অধিকার এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে কি অগ্রগতি বাংলাদেশে আছে বলে আপনি মনে করেন? আমি যদি বলি যে শিশু অধিকার এবং নারী অধিকার এই দুইটা আসলে খুবই বার্নিং একটা ইস্যু। সবসময় আসলে এটা নিয়ে কথা বলা হচ্ছে, অনেক কাজ করা হচ্ছে, কিন্তু তারপরও দেখা যায় যে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং নারীরাও কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেও বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার যেটা মনে হয়েছে, যে শিশুদেরকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে পারি, শিশু অধিকারটা যদি আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় শিশুরাই যেহেতু ভবিষ্যতের কর্ণধার হবে, তাদের গ্রোয়িংটা, তাদের যে গড়ে ওঠাটা, সেটা যদি আমরা সুষ্ঠু বিকাশ আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার শিশুটা ভবিষ্যৎ প্রজন্মের বা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরতে পারবে। এক্ষেত্রে আমি একটু ফোকাস করতে চাই যে আমার একটা শিশুকে সক্ষম করে তোলা, যদি ছোট থেকে বড় পর্যন্ত আমি এটাকে করি, তো শিশুর প্রথম যে বেসিক নিড এডুকেশনটা দরকার। সো এই শিক্ষাটা নিশ্চিত করতে পারতে হবে আমাদের সকলকে। শিশুর যে শিক্ষাটা, সেই শিক্ষার ক্ষেত্রে তার যে প্রয়োজনীয় উপকরণ, তার যে সহায়তা, তার যে পরিপূর্ণ বিকাশ সেটা নিশ্চিত করতে হবে। এবং এর পরবর্তী ধাপ যদি আমি বলি যে আমার শিশুটার দক্ষতা উন্নয়ন, আমাদের শিশুদের যদি এখন আমরা দেখি যে তারা লেখাপড়া করছে, একটা নির্দিষ্ট গ্রেড পর্যন্ত হয়তো লেখাপড়া করছে, এরপরে তারা কিন্তু ওইটুকুনি শিখছে, বাট বাংলাদেশের জন্য যে স্কিলটা দরকার বাংলাদেশ গড়ে তোলার জন্য, সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে আমাদের শিশুরা অনেক পিছিয়ে আছে। তো এই জায়গাটাতে আমাদের একটু মনোযোগ দিতে হবে। শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই হবে না, তাদেরকে বিভিন্ন আয় বর্ধনমূলক বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতেও তাদেরকে আসলে এনগেজ করতে হবে। তাহলেই কিন্তু তাদের, আমরা বলবো যে তারা একটু মিনিংফুল একটা কন্ট্রিবিউশন তাদের ফ্যামিলিতেও দিতে পারবে, সমাজেও দিতে পারবে। তো এই জায়গাটাতে আমার একটু মনে হয়েছে যে শিশুদের যদি বিকাশ নিশ্চিত করা যায়, এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এবং আমাদের অপরাজেয় বাংলাদেশ যেটা নিয়ে কাজ করছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের যে এঙ্গেজমেন্টটা, সেটাও কিন্তু আমাদেরকে এখানে নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কিংবা ঢাকায় যে সমস্ত সুবিধা বঞ্চিত শিশুরা আছে, তাদের যদি আমরা খাদ্যের ব্যবস্থা না করতে পারি, নিরাপদ আশ্রয় দিতে না পারি, তাহলে কিন্তু তারা সামনে এগুতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা? সেক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা আসলে একটা অর্গানাইজেশন বা একজন দুজন ব্যক্তিকে দিয়ে আসলে সম্ভব না, এটা রাষ্ট্রের একটা ব্যাপার। আর আমি যেটা বলছিলাম, যেটাকে আসলে আমি মূল ফোকাসটা আমি দিতে চাচ্ছি, শিশুর বিকাশ বলেন বা শিশু অধিকার নিশ্চিত করার জন্য যত কিছুই বলি না কেন, আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম দরকার, যার মাধ্যমে শুধুমাত্র শিশুর খাদ্য না, তার যে মৌলিক যেই 5টা উপাদান, ইভেন আমি বলবো বিনোদনের যেই চাহিদাটা, সেটাও কিন্তু আমার পূরণ করতে হবে। শুধু ঢাকা কেন্দ্রিক নারী এবং শিশুর অধিকারের প্রশ্নে আপনারা যদি কাজ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে সারা বাংলাদেশের পশ্চাৎপদ নারী, যারা অধিকার বঞ্চিত এবং আমাদের যে সমস্ত সুবিধা বঞ্চিত শিশু, সবাইকে নিয়ে কাজ করতে হবে।
সেটা কি আপনারা করেন? জি, আমাদের আমি যদি আমার প্রজেক্টের কথাই বলি, পারায়ণ প্রজেক্ট কিন্তু শুধুমাত্র ঢাকায় কাজ করছে না, এটা বাংলাদেশের 6টা ডিভিশনে কাজ করছে। এবং আমরা যখন এই এলাকাটা নির্বাচন করেছি তখন আমরা চেষ্টা করেছি সবসময় যে একদম প্রত্যন্ত জায়গা থেকে, প্রত্যন্ত যেই নারীটা আছে বা যেই শিশুটা আছে তার কাছেও যেন আমাদের সেবাটা পৌঁছে যায়। আমরা যেমন ময়মনসিংহে কাজ করছি, আমরা সিলেটে কাজ করছি, চিটাগাং, খুলনা, বরিশাল, আমরা সব জায়গায় কিন্তু কাজ করছি এবং আমাদের লোকেশনগুলো সেভাবেই আমরা সিলেক্ট করেছি যে প্রত্যন্ত জায়গায় নারী এবং শিশুরা যেন আমাদের সেবাটা পেয়ে থাকে। খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠানে এসে, আপনি অসাধারণ কিছু কথা বললেন। আপনি নারী এবং শিশুর অধিকার প্রশ্নে আপনার যে চাওয়া এবং যে স্বপ্ন, সেই স্বপ্নটি সফল হোক এবং অপরাজেয় বাংলাদেশ দীর্ঘদিন থেকে এই কাজগুলো করছে, সেজন্যই ওই সংগঠনটিকেও আমরা ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ আপনাকেও। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম নারী ঘরে বাইরে পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট প্রকাশক, লেখক এবং এবার জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের সকলের প্রিয় মোর্শেদ আলম হৃদয়। কথা বলছি তার সঙ্গে। হৃদয়, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আমরা জানি যে জুলাই বিপ্লবের পরপরই আপনার একটা ইন্টারভিউ আমি এই অনুষ্ঠানে করেছিলাম। জি। তখন একটা দেশ খুব টার্মোইল অবস্থায় ছিল। এখন ধীরে ধীরে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার দিকে যাচ্ছি, সামনে নির্বাচন, কিন্তু তার আগেই মানে আমাদের বইমেলার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে আমরা হয়তো 20 তারিখের দিকে বাংলা একাডেমির বইমেলা শুরু করতে পারবো, সেরকম একটা সিদ্ধান্ত মনে হয় সরকার থেকে নেওয়া হয়েছে। এখন প্রকাশক হিসেবে আপনার প্রস্তুতি যদি বলেন। 2020 সালের বইমেলার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বইমেলার যে একটা ক্লান্তিলগ্ন সময় অতিবাহিত আমরা করছি, সেটা অতিক্রম আজ পর্যন্ত করা হয়নি। কেন করা হয়নি সে দায়বদ্ধ কার, সেটা আমি মনে করি বাংলা একাডেমি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি মনে করি বাংলা একাডেমির সেখানে দূরদর্শিতা, চিন্তাভাবনার অভাব আছে এবং তাদের কার্যক্রমের যথেষ্ট পরিমাণ ব্যর্থতার দায়ভার রয়েছে বলে আমি মনে করি। এবারে কাগজ এবং অন্যান্য প্রকাশনা সামগ্রীর মূল্যটা কি অবস্থায় আছে? কাগজ প্রকাশনা সামগ্রীর মূল্য খুব বেশি ঊর্ধ্বগতিতে আছে, যেটা প্রকাশকদের জন্য প্রকাশনা সংস্থাটা শিল্প সংস্থা, এটাকে টেনে নিয়ে যাওয়া অত্যন্ত দুরূহ অবস্থা হয়ে গেছে। এটা যদি সরকার হাল না ধরে বা এটার ক্রমান্বয়ে না আনে তাহলে আমি মনে করি সামনের প্রকাশনা সংস্থা বলেন অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা কাটাতে হবে। ছাপার হরফের বইয়ের চাহিদা কমছে না বাড়ছে? আসলে কমছে বলা ঠিক না, আমার কাছে মনে হচ্ছে যারা পাঠক, মূল বইয়ের পাঠক, যারা বইয়ের একটা ঘ্রাণ, বইয়ের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত, তাদের কাছে বই সবসময় জনপ্রিয়, তাদের কাছে বই সবসময় গ্রহণযোগ্যতা। ওই ক্ষেত্রে ডে বাই ডে পাঠক সংখ্যা কমছে না বাড়ছেই। তবে কিছু সংখ্যক লোক আছে যারা ওই ব্যস্ততার শহরে তান্ত্রিক যে একটা যান্ত্রিক জীবনযাপন করে, তারা হয়তো বা পিডিএফ বা অন্যান্য মাধ্যমে অবলম্বন করছে, তবে সেটা ছাপা অক্ষরের প্রভাব পড়ে বলে আমি কখনো মনে করি না। এবার কি বইয়ের দাম কি বেশি থাকবে? না, বইয়ের দাম বেশি করার সুযোগ নেই, বইয়ের দাম ঠিকই থাকবে, তবে বইয়ের উৎপাদন খরচটা অনেক বেশি বাড়তে থাকবে, এটা সত্য। একজন প্রকাশক হিসাবে আপনার স্বপ্ন কি? প্রকাশকের স্বপ্ন, আমি আপনার এর আগের অনুষ্ঠানটিতে বলেছি যে বাংলাদেশের মানুষ, সমগ্র মানুষের কাছে, জাতিসত্তার কাছে যে বাংলা ছাপা শব্দগুলো পৌঁছে দেওয়া, মানুষের আবেগ অনুভূতি, আপনাদের মতন যারা লেখক আছেন, জাতিসত্তার লেখক, তাদের বার্তাটা আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেহেতু আপনাদের ওই লেখাগুলো পড়ে মানুষের বিবেকটা জাগ্রত হতে পারে, ওই চেষ্টাটা যদি আমি একজন প্রকাশক হিসাবে আমার জায়গা থেকে করতে পারি, আমি মনে করবো এটা আমার সার্থকতা। হৃদয়, আপনি আপনার স্বপ্নের কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি এবারে বইমেলায় আপনি অংশ নেবেন এবং সব প্রকাশকরা অংশ নেবেন এবং সেই বইমেলাটি আরও আনন্দময়, সুন্দর হবে, অনেক বই ক্রেতারা কিনবে এবং প্রকাশনা ব্যবসাটা যেন ভালো থাকে, সেটা একজন লেখক হিসেবে আমারও কাম্য। আমি মনে করি বইমেলাটা যেহেতু নির্বাচন আগে হওয়া সম্ভব হয়নি, তাহলে একেবারে যেহেতু রমজান 20 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে, আপনি জানেন রমজানের সময় আমাদের বইমেলাটা শুরু হচ্ছে, এটা প্রকাশকদের জন্য খুব একটা কষ্টসাধ্য বিষয় হবে। তবে সবচেয়ে ভালো হতো যদি রমজানের পরবর্তী সময় একটা সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে বাংলা একাডেমি এই বইমেলাটা আয়োজন করতে পারত। আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন
আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিনুর মোমো। কথা বলছি মাহিনুর মোমোর সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে। আচ্ছা মোমো, আমরা জানি যে সামনে ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি এলেই আমরা আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতাগুলো, দেশের কবিতাগুলো আমরা পড়তে চেষ্টা করি এবং আবৃত্তি করি নানা অনুষ্ঠানে। তো আমরা চাই যে আমাদের সবার জন্য অনুষ্ঠানে আমরা 21শের একদম প্রাককালেই আমরা একটা কবিতা শুনি, যে কবিতা আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে প্রাণিত করেছিল। সেরকম একটি কবিতা। কোন কবিতাটি পড়বেন? সেক্ষেত্রে মনে পড়ছে কবি সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো কবিতাটি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয়, কণ্ঠনালী খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দাম, তোমার হাতে দিয়েছি ফুল হৃদয়ে সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তিত রসের ছোঁয়া, পেয়েছি শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণীর শপথ নখের জ্বালা, কাঁদকি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অটট হাসি, আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময় মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা যোগী বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়ালো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন কুলির কোদালে দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজী দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলে স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। দুর্দান্ত, অসাধারণ এই কবিতাটি। আমরা বাংলার শত্রুরা, যারা স্বাধীনতার শত্রু, ভাষার শত্রু, তাদের বিরুদ্ধে সিকান্দার আবু জাফরের এই অসাধারণ কবিতাটি আপনি অসাধারণ আবৃত্তি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন অপরাজেয় বাংলাদেশের সম্মানিত কোঅর্ডিনেটর মোহাম্মদ জুলফিকার আলী। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আমরা জানি যে অপরাজেয় বাংলাদেশ দীর্ঘদিন থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে, এবং সে ঢাকা এবং ঢাকার বাইরে। জি। তো আমরা জানি যে আমাদের ঢাকা নগরে অসংখ্য ফ্লোটিং শিশু আছে, যারা মানে সুবিধা বঞ্চিত এবং যাদের অনেকে পিতামাতাও নেই, ঘর বাড়িও নেই, তাদের ঠিকানাও হয়তো নাম জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না তাদের নাম কি। এই ধরনের শিশুর সংখ্যা এখন কত বলে আপনি মনে করেন? রিসেন্টলি যদি ইউনিসেফের একটা জরিপ থেকে দেখা যায় যে এই ডিসঅ্যাডভান্টেজ কিংবা যারা সুবিধা বঞ্চিত শিশু, তাদের সংখ্যা প্রায় 7 লাখের মতো। এই শুধু ঢাকা শহরেই বসবাসরত এই শিশুগুলো, এবং এই শিশুগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। একই আমব্রেলা নিচে একসঙ্গে তাদেরকে পাওয়া সম্ভব হয় না। অপরাজেয় বাংলাদেশ এই সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন প্লটে কাজ করছে, বিভিন্ন সেবা নিশ্চিত করে যাচ্ছে। যদি বলি আমি এই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পথ শিশু এক ধরনের সুবিধাবঞ্চিত, যারা বাসা বাড়িতে কাজ করে, যারা কলকারখানায় কাজ করে, যারা শ্রমিক হিসাবে কাজ করে, যারা বিভিন্ন পাচারের শিকার হয়ে যাচ্ছে, এবং যারা বিভিন্ন বাণিজ্যিকভাবে যৌন নির্যাতনের শিকার, এই সুবিধাবঞ্চিত শিশুগুলোর শ্রেণীভেদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে অপরাজেয় বাংলাদেশ প্রায় 31 বছর ধরে কাজ করে যাচ্ছে। তাদেরকে একটা গ্রুপের মাধ্যমে তাদের প্রয়োজনীয় নিডসগুলো তাদের সাথে শেয়ার করা হয়, এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অপরাজেয় বাংলাদেশ সেই সেবা প্রদান নিশ্চিত করে থাকে। মূলত তাদের যে হেলথ হাইজিন এবং স্যানিটারি এবং তাদের যে এডুকেশন, এটাকে প্রমোট করার জন্য তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ইনফ্লুয়েন্স করা হয়। অ্যাট দ্য সেম টাইম অপরাজেয় বাংলাদেশ
এই সমমনায় এনজিওদের সাথে রেফারেল সিস্টেমটি লিঙ্ক করে দেয়, আচ্ছা। যাতে করে এই শিশুগুলো অপরাজয় বাংলাদেশ একক নয়, ঢাকা শহরে অনেক সংখ্যক শিশু যারা এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে তাদেরকে হয়তো আইডেন্টিফাই করে একটা সুনির্দিষ্ট, অর্থাৎ যেসব শিশুর শেল্টার সাপোর্ট দরকার তাদেরকে শেল্টার হোম পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে রেফার করে দেয়। যাদের হেলথ সাপোর্ট দরকার, যারা স্বাস্থ্যসেবা প্রদানকারী health support তাদেরকে দেবে। হেলথ সাপোর্ট, এইভাবে রোটেশনালি কাজ করতেই যাচ্ছে। পার্টিকুলারলি যদি বলি আমি, যেসব শিশুদের বিভিন্নভাবে নির্যাতন কিংবা বাণিজ্যিকভাবে যৌন নির্যাতন কিংবা ঝুঁকিতে আছে, এইসব শিশুদেরকে ফিল্ড লেভেলে আইডেন্টিফাই করা হয় এবং পাশাপাশি অপরাজয় বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ভিকটিম সাপোর্ট সেন্টার তার সাথে একটা সমঝোতা স্মারক আছে, তারা আমাদেরকে শিশুরা দেয় এবং এই শিশুদেরকে অপরাজয় বাংলাদেশ দীর্ঘমেয়াদী সাপোর্ট প্রদান করে। একদম। এবং যেসব শিশুর পরিবার খুঁজে পায় না, অপরাজয় বাংলাদেশ পরিবার খুঁজে তাদেরকে পরিবারই পুনর্বাসন করে দিচ্ছে। যাদের হয়তো পরিবার কোনোভাবেই ট্রেস করা সম্ভব নয়, তাদেরকে লাইভলিহুড ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল দক্ষ করে জবের সাথে ইনভলভ করে দেয়। কোনো শিশু যৌন নির্যাতনের শিকার হলো, তখন তারা একদম কাছাকাছি যে থানা সেখানেই তো যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে থানায় ভয় যায় না, সেই সময় তারা হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করে কিংবা আপনারা জেনেও তাদের সঙ্গে যোগাযোগ করেন। তো এইসব শিশুদের ক্ষেত্রে আইনি সহায়তাটা কিভাবে হয়? গুড, বা খুব চমৎকার কোশ্চিন। এই যৌন নির্যাতনের শিকার যেসব শিশু, তাদের এই অবস্থাটা, তাদের এই সিচুয়েশনটা সহনীয় পর্যায়ে আনার জন্য অপরাজয় বাংলাদেশ বিভিন্ন কমিটি ফর্ম করেছে। আচ্ছা। অর্থাৎ এলাকা ভিত্তিক, যেটাকে বলি আমি সুরক্ষা কমিটি আছে, সার্ভাইভার গ্রুপ আছে, ইউথ গ্রুপ আছে, মাদার গ্রুপ আছে। অর্থাৎ যে মেয়ে শিশুটা বাণিজ্যিকভাবে বা এমনি যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সবার আগে কিন্তু একটা কমিউনিটি জানে এবং তার আমরা বলছি এটাকে পিয়ার টু পিয়ার অ্যাপ্রোচ, যেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে বলার রেসপেক্টিং। এই লিগ্যাল সাপোর্টের ক্ষেত্রে সরাসরি আমরা তখন থানায় ক্লেম করি ভিকটিমকে আইডেন্টিফাই করার জন্য। তারপরে যখন সে মামলাটা কোর্টে যায়, তখন আপনারা কি সাপোর্ট দেন? আমরা এই মামলাটাকে নিষ্পত্তি হওয়া পর্যন্ত এই শিশুটার পিছনে অপরাজয় বাংলাদেশ সাপোর্ট এনশিওর করে, ওকে রিহ্যাবিলিট করেন? হ্যাঁ, জি জি। এবং মামলা পরিচালনা করার ক্ষেত্রে প্যানেল লয়ার আছে। এই প্যানেল লয়ার তখন এইটাকে মামলাটাকে খুব প্রপারলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যায়। সারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত শিশুদের সংখ্যা অনেক। তো একদম প্রত্যন্ত জায়গায় যেসব শিশুরা আছে, তারা কি কোনো সুযোগ সুবিধা পায়? অপরাজয় বাংলাদেশ একটা প্রমোট করছে প্রত্যেকটা শিশুর দরগড়ায় আসলে সেবা পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য অপরাজয় বাংলাদেশ যে কমিটিগুলো ফর্ম করছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, সেখান থেকে শিশুগুলোকে কিভাবে তাদের সঠিক সেবা নিশ্চিত করা যায়, এই জন্য প্রত্যন্ত অঞ্চলে অপরাজয় বাংলাদেশের তাদের কাজের পরিধিটা বিস্তৃত করেছে। সবশেষে যদি আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান। আসলে সময় যত গড়িয়ে যায়, অপরাজয় বাংলাদেশের সাথে সাথে আমি আহ্বান জানাবো বাংলাদেশের সমস্ত বিত্তবান মানুষ, যেসব সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, সমাজসেবামূলক কাজের সাথে জড়িত, তারা সবাই মিলে যদি এগিয়ে ইন্টিগ্রালভাবে এই শিশুদের সেবা নিশ্চিত করা যায়, তাহলে এই সুবিধা বঞ্চিত শিশুদের সংখ্যা প্রায়শ কমে যাবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্বাস করি যে অপরাজয় বাংলাদেশের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুরা, নির্যাতনের শিকার নারীরা এবং নানা রকম বৈষম্যের শিকার যে সমস্ত শিশুরা আছে, এমনকি নারীরাও, তারা যেন সুরক্ষা পায় আপনাদের দ্বারা। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের ভাষার মাস সামনে। এই ভাষার মাসে যে সমস্ত অকুতোভয় তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান অর্জন করেছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই বাংলা ভাষার সকল লেখক, সকল পাঠক, সকল প্রকাশকের প্রতি, যারা এই সামনের বইমেলাকে আরও উজ্জ্বল করে তুলবেন। বই আমাদের জ্ঞান কেন্দ্রিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। বই আমাদের একটি ভালো বন্ধু। শুধু দর্শক, আমরা সবাই বই পড়বো এই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।